বন্ধুরা, আজকে যেটা শুরু করছি সেটা কি, সেটা হচ্ছে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। কিন্তু একটা কথা এখানে পরিষ্কারভাবে মাথায় রাখতে হবে, এই ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন পরীক্ষার জন্য যেটা আমি আজকের করাবো, এটা কিন্তু পরিষ্কারভাবে ওয়েস্ট বেঙ্গল পিএসসি মিসেলেনিয়াসের কথা মাথায় রেখে, ঠিক আছে, আমি কিন্তু এখানে ডব্লিউবিসিএস এর জন্য এইটা পড়াচ্ছি না। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে এইটা। আমরা যদি আমাদের প্রি হিস্ট্রিটাকে দেখা যায়, তাহলে দেখা যাবে যে পাথরের যুগ আর তামা লোহার যুগের পর কোন কোন যুগ? পাথরের যুগ আর তামা লোহা, অর্থাৎ স্টোন এজ অ্যান্ড কোনটা? তামা লোহা, ব্রোঞ্জ অ্যান্ড আয়রন। এই যে দুটো এজ রয়েছে বা এই যে দুটো যুগ রয়েছে, এই দুটো যুগের পরে ভারতবর্ষের বা ইতিহাসের পাতায় একটা বিখ্যাত সভ্যতার উদয় হলো, বা একটা বিস্ময়কর সভ্যতার উদয় হলো, যার নাম সিন্ধু সভ্যতা বা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন অথবা হরপ্পা সভ্যতা। বোঝা গেল? তাহলে এইটুকু বোঝা গেল, ঠিক আছে। এটি কি কি ছিল? এটি কোনো সাধারণ গ্রাম্য জীবন ছিল না। এটি কি ছিল না? এটি কোনো সাধারণ গ্রাম্য জীবন ছিল না। এটি কি ছিল না? এটি কোনো সাধারণ গ্রাম্য জীবন ছিল না। ছিল এক পরিকল্পিত আধুনিক নগর সভ্যতা। অর্থাৎ এই যে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন ছিল, এটা কি ছিল? পরিকল্পিত, খাতায় লিখে নাও, পরিকল্পিত আধুনিক আধুনিক নগর সভ্যতা। এটা কি ছিল? একটা পরিকল্পিত আধুনিক নগর সভ্যতা। আজকের দিনের ইতিহাস যদি দেখা যায়, তাহলে দেখা যাবে যে এই পরিকল্পিত শহর যেটা হচ্ছে কল্যাণী, ঠিক আছে, এই কল্যাণীটা কি? কল্যাণী হচ্ছে পরিকল্পিত শহর। দুর্গাপুর, ঠিক আছে, এই যে শহরগুলো হয়েছে এগুলো হচ্ছে প্ল্যান সিটি। আর কলকাতার অদূরে সল্টলেক, ঠিক আছে, দিস অল আর দা পরিকল্পিত। ঠিক সেই রকম ভাবে প্রাচীন যুগে পরিকল্পিত আধুনিক নগর সভ্যতা যেটা ছিল, সেই সময়টাকে কি বলা হয়? সেই সভ্যতাটাকে বলা হয় কি? সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতা। বোঝা গেল? এই গেল বেসিক জিনিস। এইবার যদি বলতে হয় এই আইভিসিটাকে শর্ট করে লিখছি, মানে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, এর যদি সময়কাল ধরা যায়, সময়কাল বলতে কি বলা হয়? সময়কাল বলতে টাইম পিরিয়ড, অর্থাৎ কোন সময় এই হরপ্পা সভ্যতা ভারতবর্ষে ছিল বা এই পৃথিবীর ইতিহাসে বা এশিয়ার ইতিহাসে ছিল। আমরা কি করতে পারবো? C12 অ্যান্ড C14 এই কার্বন ডেটিং করা হলো। কি করা হলো? কি করা হলো? কার্বন ডেটিং করা হলো। কার্বন ডেটিং কি জিনিস পরে বোঝানো যাবে। তাহলে এই কার্বন ডেটিং এর মাধ্যম দিয়ে আমরা জানতে পারি এই সভ্যতা কবে বিস্তার লাভ করেছিল বা কতদিন ছিল। 2500 থেকে 1750 BCE, অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের আগে 2500 থেকে 1750 পর্যন্ত টিকে ছিল। আমরা কেন কার্বন ডেটিংটাকে নিলাম? এই কারণে আমরা কার্বন ডেটিংটাকে নিলাম কারণ এটার মধ্যে দিয়ে প্রায় আনুমানিক বা কাছাকাছি সময়টাকে জানা সম্ভব হয়ে যায়। এটাকে বলা হয় ডাইরেক্ট ডেটিং। এটাকে বলা হয় ডাইরেক্ট ডেটিং মেথড। যারা অ্যানথ্রোপোলজি পড়েছে তারা এটা আরো ভালো করে জানতে পারবে। আচ্ছা, এই যে হরপ্পা সিভিলাইজেশন ছিল, আইভিসি, হরপ্পা সিভিলাইজেশনটা ছিল হচ্ছে, এটা কোন যুগের সভ্যতা? এটা ছিল ব্রোঞ্জ যুগের সভ্যতা, অর্থাৎ ব্রোঞ্জ এজের সভ্যতা। হরপ্পা সভ্যতা কোন যুগের সভ্যতা ছিল? এটি ছিল ব্রোঞ্জ এজের সভ্যতা। ক্লিয়ার? তাহলে তখন তাহলে মানুষ, এই যে ব্রোঞ্জ এজ যখন হয়ে যাচ্ছে, তখন মানুষ তাহলে কি কি ধাতু ব্যবহার করতে জানতো? তাহলে এখান থেকেই বোঝা যাচ্ছে তামা, তাই না, ব্রোঞ্জ, রূপা, রূপা, এর সাথে আর কি ব্যবহার করতো জানতো? সোনা। ঠিক আছে, মাথায় রাখতে হবে এই হরপ্পা সভ্যতা বা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনে কি যুগের সভ্যতা? এটি ব্রোঞ্জ যুগের সভ্যতা। এটি কি যুগের সভ্যতা? এটি ব্রোঞ্জ যুগের সভ্যতা। এখানে কি কি পাওয়া গেছিল ধাতু ব্যবহার জানতো?
তামা, ব্রোঞ্জ, রূপা, সোনা। কি কি জানতো? তামা, ব্রোঞ্জ, রূপা, সোনা। এই সময় মানুষ কিসের ব্যবহার জানতো না? আয়রনের ব্যবহার জানতো না। আয়রনের ব্যবহার জানতো না। ঠিক আছে? যদি যদি পরীক্ষায় প্রশ্ন করে হরপ্পা সভ্যতার মানুষ নিম্নলিখিত ধাতুগুলোর মধ্যে কার ব্যবহার জানতো না, তখন কি হবে? তখন কি হবে? আয়রনের ব্যবহার জানতো না। ঠিক আছে? তখন কি হবে? আয়রনের ব্যবহার জানতো না। তাহলে একটু রিক্যাপ করে নেওয়া দরকার। তাহলে আইভিসি সভ্যতার সময়কাল কত ছিল? কার্বন ডেটিং এর মাধ্যম দিয়ে জানা যায় 2500 থেকে 1700 বিসিই, খ্রিস্টপূর্বাব্দ। দুজনেরই ক্লিয়ার হয়েছে? কোনো অসুবিধা? তাহলে আইভিসি কোন যুগের সভ্যতা? ব্রোঞ্জ যুগের সভ্যতা। আইভিসি কোন যুগের সভ্যতা? আইভিসি ব্রোঞ্জ যুগের সভ্যতা। এই সময় মানুষেরা কি কি ধাতু ব্যবহার করত? কি কি ধাতুর ব্যবহার জানতো? তামা, ব্রোঞ্জ, রূপা, সোনা। কি কি ব্যবহার জানতো? তামা, ব্রোঞ্জ, রূপা, সোনা। এইটুকুর মধ্যে কোনো অসুবিধা আছে? দুজনের কোনো অসুবিধা আছে? না। তাহলে এখন যদি প্রশ্ন করা যায়, আমি যদি প্রশ্ন করি আইভিসির মানুষরা কোন কোন ধাতুর ব্যবহার জানতো, কি কি হবে? একজন একজন করে। তামা, ব্রোঞ্জ, সিলভার, গোল্ড। তামা, ব্রোঞ্জ, সিলভার, গোল্ড। ভেরি গুড। ঠিক আছে, এইবার হচ্ছে কখন হচ্ছে ডিসকভার। ডিসকভার ডিসকভার মানে আবিষ্কারের ব্যাপারটা জানতে হবে। প্রথম হচ্ছে 1921 সাল। যদি আরো ভালো করে জানতে হয় তাহলে আমাদের যে বইটা পড়তে হবে সেটা এনসিইআরটি ক্লাস 12। ক্লিয়ার? 1921 সালে একজন বিখ্যাত ভদ্রলোক ছিলেন যার নাম কি? যার নাম দয়ারাম। তারপর কি? দয়ারাম দয়ারাম সাহানি। ভেরি গুড। তিনি প্রথম কোনটা আবিষ্কার করেন? তিনি প্রথম আবিষ্কার করেন হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন। এটা কি ডি? দয়ারাম সাহানি ডি। হরপ্পার এইচ মানে এইচডি কোয়ালিটির ভিডিও। ঠিক আছে? তাহলে এটা থেকে মনে থাকছে কি দয়ারাম সাহানি কোনটা আবিষ্কার করলো? হরপ্পা সভ্যতা আবিষ্কার করলো। তাহলে এই হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে আবিষ্কার হয়? এটা হয় রবি নদীর তীরে। এটা কোন নদীর তীরে আবিষ্কার হয়েছিল? এটা আবিষ্কার হয়েছিল রবি নদীর তীরে। এই 1921 সালের ঠিক পরবর্তী সময় অর্থাৎ 1922 সালে আরেকজন ভদ্রলোক, তার নাম কি? তার নাম হচ্ছে রাখাল দাস ব্যানার্জি। আমারই দাদু রাখাল দাস ব্যানার্জি। তিনি খুঁজে পান যে সভ্যতা, সেই সভ্যতার নাম কি? সেই সভ্যতার নাম মহেঞ্জোদারো। ঠিক আছে? এই মহেঞ্জোদারো সভ্যতাটি উনি খুঁজে পেয়েছিলেন। এটা ওরা কোথায় পেয়েছিল? ইন্ডাস নদীর ধারে। কোন নদীর ধারে পেয়েছিল? ইন্ডাস রিভার। ঠিক আছে? সিন্ধু নদীর তীরে তিনি এই সভ্যতাটি আবিষ্কার করেন। তাহলে দয়ারাম সাহানি কোন সভ্যতা আবিষ্কার করেন? হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন। তাই তো? কত সালে আবিষ্কার করেন? 1921। ভেরি গুড। কোন নদীর তীরে আবিষ্কার করেন? রবি নদীর তীরে। তার পরের বছর 1922 সালে কোন সভ্যতা আবিষ্কার হয়? মহেঞ্জোদারো সভ্যতা। কে আবিষ্কার করে? বন্দ্যোপাধ্যায়। তিনি কোন নদীর তীরে আবিষ্কার করে? ইন্ডাস নদীর তীরে। এই যে মহেঞ্জোদারো সভ্যতা আছে, এই মহেঞ্জোদারো শব্দের অর্থ কি? অর্থ হচ্ছে মৃতের স্তূপ। অর্থটা কি? মৃতের স্তূপ, মাউন্ড অফ ডেথ। এটা কি ইংরেজিতে বলা হয় মাউন্ড অফ ডেথ। কোন রকম প্রবলেম আছে এইটুকুতে? এইটুকুতে কোনো প্রবলেম নেই। পরবর্তীকালে আরেকজন ভদ্রলোক এলেন, তার নাম হচ্ছে স্যার জন মার্শাল। কি নাম হলো? স্যার জন মার্শাল। এই যে পুরো গবেষণায় একটা বিশাল ভূমিকা পালন করেছিল। তার কি ভূমিকা ছিল সেটা নিয়ে আমি পরবর্তীকালে বলবো। এইবারে যেটা মূল কথা দাঁড়ালো, তাহলে হরপ্পা সভ্যতার মানুষ কি কি ধাতুর ব্যবহার জানতো? ব্রোঞ্জ যুগের সভ্যতা তাহলে কোন কোন ধাতুর ব্যবহার জানতো? তামা, ব্রোঞ্জ,
রূপা, সোনা। ক্লিয়ার? তামা, ব্রোঞ্জ, রূপা, সোনা। এতটুকুর মধ্যে কোনো অসুবিধা নেই? ঠিক আছে, তাহলে আজ থেকে প্রায়, এবার যেটা দরকার সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, যেটাকে বলা হয় কি টাউন প্ল্যানিং। কার টাউন প্ল্যানিং? হরপ্পা সভ্যতার টাউন প্ল্যানিং। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন হরপ্পা সিভিলাইজেশন। কারণ গল্পের শুরুতে বা আমাদের ক্লাসের শুরুতেই আমি প্রথমেই কি বলেছিলাম? আমি বলেছিলাম যে হরপ্পা সভ্যতাটা কি সভ্যতা? একটা পরিকল্পিত নগর সভ্যতা। ঠিক আছে, তাহলে আজ থেকে প্রায় 4000 ইয়ার্স অ্যাগো, 4000 বছর আগে তাদের শহর যেগুলো ছিল সেগুলো ছিল আজকের পরিকল্পিত যে শহর আমরা দেখতে পাচ্ছি ঠিক তার মতো। ঠিক আছে, এইখানে শহরে কি কি ছিল? প্রথমে যে জিনিসটা ছিল সেটাকে বলা হয় গ্রিড সিস্টেম। সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় গ্রিড সিস্টেম। ঠিক আছে, এখানে যে রাস্তাগুলো ছিল বা যে রোড ছিল সেই রাস্তাগুলো ছিল কি একে অপরের সমকোণে, অর্থাৎ রাস্তাগুলো ছিল 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গ্রিড সিস্টেম মানে কি? রাস্তাগুলো ছিল একে অপরের সমকোণে কাটা ছিল। ক্লিয়ার? অনেকটা কিরকম ছিল? চেস বোর্ডের মতো, চেস বোর্ডের মতো। Is it clear? Any confusion? Is it clear? Any confusion? No confusion. এখানে যে ইটটা ব্যবহার করা হতো সেটা কিরকম ইট ছিল? পোড়া ইট। এই ইটটাকে কোথায় পোড়ানো হতো? ইট ভাটায় না, রোদে। ঠিক আছে, তারা রোদে শুকনো ইট কি ছিল? একদম ভুল কথা। তাহলে ইটগুলো কিসে পোড়ানো হতো? এটা পোড়ানো হতো আগুনে। ক্লিয়ার? তাহলে আগুনে পোড়ানো ইট দিয়ে ওরা কি তৈরি করলো? ওদের বাড়িগুলো তৈরি করলো। আর যেটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখানে, সেটা কি জিনিস? সেটা নর্দমা ব্যবস্থা। অর্থাৎ তাদের যে নর্দমা ব্যবস্থা ছিল সেটা ইন্টারনাল ড্রেনেজ সিস্টেম। ইন্টারনাল ড্রেনেজ সিস্টেম। এই ইন্টারনাল ড্রেনেজ সিস্টেম আমরা বর্তমানে ভারতবর্ষে কোথায় দেখতে পাই? এটা দেখতে পাবো রাজস্থানে। কারণ রাজস্থানের বিস্তর অংশ জুড়ে এই সভ্যতা বিস্তার লাভ করেছিল। ঠিক আছে, অর্থাৎ তাহলে কি দাঁড়ালো? এসে প্রত্যেকটা বাড়ি নোংরা জল বেরোনোর জন্য ঢাকা দেওয়া নর্দমা ছিল। এটা ছিল সেই সময় একটা অবিশ্বাস্য চিন্তাধারা বা আধুনিক চিন্তাধারা। ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে এইটুকুর মধ্যে দুজনের মধ্যে কারোর কোনো প্রবলেম আছে? না। তাহলে যদি আরো ভালো করে জানতে হয় তাহলে কোন বইটা পড়তে হবে? এনসিইআরটি পড়তে হবে। কেন আমি এনসিইআরটি বইয়ের নাম বললাম? দুটো কারণে। এক হচ্ছে একদম সঠিক ইনফরমেশন পাওয়া যাবে, কোনো ভুল হয় না। কারণ এনসিইআরটি বইটা পাবলিশ করার আগে 10 থেকে 12 বার রিভিশন করা হয় বা রিভিউ করা হয়। আর 2 নাম্বার হচ্ছে ইউ উইল গেট দিস বুক at a free of cost. Okay, but that should be the PDF. আচ্ছা, এইবার হরপ্পা সভ্যতার শহরে বা হরপ্পা সভ্যতায় কিছু ভালো ভালো শহরগুলো রয়েছিল। সেটা প্রথম যে শহরটা রয়েছে তার নাম হচ্ছে মহেঞ্জোদারো। তার নাম কি? মহেঞ্জোদারো সভ্যতা। এই সভ্যতা সম্পর্কে কারোর কিছু জানা আছে? একটা জানলাম, এটা কি? মহেঞ্জোদারো কথার অর্থটা জানলাম, এটাকে বলা হয় মৃতের স্তূপ বা মাউন্ট অফ ডেথ। এই সভ্যতাটা বা এই শহরটা প্রথম কে আবিষ্কার করে? কত সালে? 1922। ভেরি গুড। এটা কোন নদীর তীরে? হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করে?
দয়ারাম সাহানি, কত সালে? 1921, 1921। কোন নদীর তীরে? রবি, তাহলে এটা আমরা কি আর কোনোদিন ভুলবো? না, কোনোদিন ভুলবো না। তাহলে এই যে মহেঞ্জোদারো সভ্যতা রয়েছে, এই মহেঞ্জোদারো সভ্যতায় কি পাওয়া গেছিল? একটি গ্রেট বাথ পাওয়া গেছে। কি পাওয়া গেছিল? একটি গ্রেট বাথ পাওয়া গেছে। কি পাওয়া গেছে? গ্রেট বাথ। গ্রেট বাথ মানে কি? একটা বিশাল স্নানাগার পাওয়া গেছে। ঠিক আছে, এই যে স্নানাগারটা ছিল 12 মিটার, কি ছিল? 12 মিটার লম্বা। ঠিক আছে, আর ছিল 7 মিটার কি? দয়ারাম, চওড়া। তাহলে এটা কত ছিল? 12 মিটার লম্বা। এটা কত ছিল? 7 মিটার চওড়া। তাহলে গ্রেট বাথটা কি ছিল? এটা কত মিটার লম্বা ছিল? 12 মিটার লম্বা ছিল। এটা কত মিটার চওড়া ছিল? এটা 7 মিটার চওড়া ছিল। তাহলে আমি যে এই তথ্যগুলো দিলাম, এটা আমি কোত্থেকে দিলাম? দিলাম আমি এনসিইআরটি বই থেকে। আমি কেন এনসিইআরটি বই থেকে নিলাম? কারণ ইউ আর গেটিং দ্য অ্যাবসলিউটলি দ্য কারেক্ট ইনফরমেশন। যদি এবার প্রশ্নটা ঘুরিয়ে করে, মহেঞ্জোদারোতে পাওয়া বিখ্যাত স্নানাগারের ক্ষেত্রফল কত ছিল, বা যদি বলে মহেঞ্জোদারো সভ্যতার যে গ্রেট বাথ পাওয়া গেছিল, সেই গ্রেট বাথে পরিমাপ কি ছিল? 80 মিটার স্কোয়ার, 72 মিটার স্কোয়ার, 84 মিটার স্কোয়ার, 96 মিটার স্কোয়ার। তার মানে এরিয়া বের করার ফর্মুলা কি? এরিয়া বের করার ফর্মুলাটা কি ছিল? এরিয়া হচ্ছে লেন্থ ইনটু ব্রেথ। তাহলে লেন্থ কত? 12 ইনটু ব্রেথ কত? 7। তাহলে 7 12 84, দুটোতেই মিটার আছে, তাহলে মিটার 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 স্কোয়ার। ঠিক আছে, এইবারে ধরো একটা অপশন দিল, এ অপশন দিল 72 মিটার স্কোয়ার, বি অপশন দিল 84 মিটার স্কোয়ার, সি অপশন দিল 38 মিটার, ডি অপশন দিল 42 মিটার স্কোয়ার। ঠিক আছে, আমি বলছি এইবারে এর মধ্যে কোনটা ঠিক? এ অ্যান্ড বি ঠিক, বি অ্যান্ড ডি ঠিক, ঠিক আছে, বি অ্যান্ড সি ঠিক, না নান অফ দ্য অ্যাবাভ? নান অফ দ্য অ্যাবাভ। ভালো করে বলো। প্রশ্ন কিন্তু টুইস্ট করেছি আমি এবার। উত্তর ভুল হয়েছে, নান অফ দ্য অ্যাবাভ দিলে একদম কাটা। 1284, এর কারেক্ট আনসার হবে এইটা। তাহলে প্রশ্ন ঘোরানে আমি উত্তর করতে পারবো। ঠিক আছে, এই সময় এই মহেঞ্জোদারো সভ্যতাতে কি পাওয়া গেছিল? একটা বিশাল শস্য ভান্ডার পাওয়া যায়। কি পাওয়া যায়? একটা শস্য ভান্ডার পাওয়া যায়, এর সাথে পাওয়া যায় ডান্সিং গার্ল। এখন এটা মনে রাখবো কি করে? দেখো, বিখ্যাত স্নানাগার ছিল, তাহলে এই স্নানাগারে কি থাকতো? অনেক প্রচুর পরিমাণ জল থাকতো। জল দিলেই শস্য ভালো হবে। ঠিক আছে, মনে রাখবে, জল দিলেই শস্য ভালো লাগবে। শস্য ভান্ডার মহেঞ্জোদারোতে। ক্লিয়ার? ক্লিয়ার? আর এই সুইমিং পুলে গিয়ে ঠান্ডা ঠান্ডা জলে, এই গরমের দিনে ঠান্ডা ঠান্ডা জলে স্নান করে উঠলাম, তাহলে কি হবে? খুব আনন্দ হবে। আর এই খুব আনন্দ হলে কি হবে? আমাদের নাচতে ইচ্ছে করবে, মনোমর মেঘের সঙ্গী। তাহলে ডান্সিং গার্ল কোথায় পাওয়া যায়? এই মহেঞ্জোদারোতে। ঠিক আছে, আচ্ছা, এরপরে যেটা এলো সেটা হচ্ছে লোথাল। কেমন? এই লোথাল কোথায় অবস্থিত? গুজরাটে। আমরা বাংলাকে কখনো গুজরাট বানাতে দেব না, সেই গুজরাটে।
ঠিক আছে, এইটা ছিল, এই যে লোথাল যেটা ছিল, এটা আইভিসি সিভিলাইজেশন অর্থাৎ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের সভ্যতার প্রধান ডকইয়ার্ড। এটা কি ছিল? ডকইয়ার্ড। ডকইয়ার্ডের বাংলা কি? হ্যাঁ, বন্দর। বন্দর। তাহলে এখানে ডকইয়ার্ড থাকতো মানে এখানে কি আসতে পারবে? এখানে নৌকা আসতে পারবে। ঠিক আছে, তার মানে জলপথ ছিল সেই সময় প্রধান যাতায়াতের ব্যবস্থা। তাহলে এই লোথালটাই ছিল কি, লোথালের মধ্যে দিয়ে আমরা কোথায় যেতে পারতাম? এখান থেকেই তাহলে কি চলতো? ব্যবসা চলতো বহির্দেশের সাথে, অর্থাৎ বাইরের দেশের সাথে ব্যবসা আমরা কোথা থেকে করতাম? হরপ্পা সভ্যতায় বা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনে লোথাল থেকে। কেন লোথাল থেকে করতাম? কারণ এখানে ডকইয়ার্ড রয়েছে। ঠিক আছে, এই লোথাল কোথায় অবস্থান করছে? গুজরাট। গুজরাটে। এই লোথালে দেখো প্রচুর পরিমাণে জল আছে, তাই এখানে কি যে চাষ করতে সবচেয়ে বেশি জল লাগে সেটা হচ্ছে ধান চাষ। ঠিক আছে, তাহলে এখানে সবচেয়ে বেশি পরিমাণে কি পাওয়া গেল? ধান পাওয়া গেল। ঠিক আছে, এখানে সবচেয়ে বেশি পরিমাণে কি পাওয়া গেল? ধান পাওয়া গেল। আর এখানে কি পাওয়া গেছিল? পারস্যের শিলমোহর। পারস্যের শিলমোহর পাওয়া গেছিল। দুজনের এটা কি ক্লিয়ার হয়েছে? এরপর আমরা যে শহরটির কথা বলবো সেই শহরটা হচ্ছে কালীবঙ্গান। কোন শহর? 341 বেরিয়ে আছে, শোন না। এই শহরটার নাম কি? এই শহরটার নাম হলো কালীবঙ্গান। এই কালীবঙ্গান কোথায় অবস্থান করছে? রাজস্থানে। কালীবঙ্গান কোথায় অবস্থান করছে? রাজস্থান। এই কালীবঙ্গানে যেটা পাওয়া গেছিল, লাঙল দেওয়া জমির সন্ধান পেয়েছিল। লাঙল দেওয়া জমি এখানে পাওয়া গেছিল, হদিশ মিলেছিল। ঠিক আছে, এছাড়া পাওয়া গেছিল টোটাল 7টা আগুনের কুণ্ড। আচ্ছা, কখনো মাথায় এসেছে যে এই আর্কিওলজিস্টরা গিয়ে দুম করে একটা জায়গা খুঁড়তে শুরু করে দেয়? হ্যাঁ, না। ওরা কি কিভাবে বুঝতে পারে যেখানে কিছু পাওয়া যেতে পারে? না। ওরা দেখে কোথায় গ্রাম্য যে জায়গাগুলো রয়েছে, ঠিক আছে, রুরাল যে জায়গা রয়েছে, ওরা প্রথমে দেখে যে এই জায়গাটা কত দিনের, এই যে বসতি কত দিনের। প্রথম আশেপাশে কোনো নদী আছে নাকি, বা নদী ছিল বুঝে গেছে নাকি। ঠিক আছে, তখন ওখানকার কোনো স্টোন বা কিছু নিয়ে ওরা কার্বন ডেটিং করে, করে দেখে এটা কত পুরনো। যদি দেখে এটা অনেক পুরনো তাহলে সেখানটা খোঁড়ে। কেমন? যদিও হরপ্পা সভ্যতা আবিষ্কার হয়েছিল অ্যাক্সিডেন্টালি রেলের কাজের জন্য। ঠিক আছে, আচ্ছা, এরপরের যে শহরটা এলো সেটা হচ্ছে ধোলাভিরা। কি শহরের নাম? ধোলাভিরা। অ্যান্ড এলো সুরকোটোডা। এটা কোথায় অবস্থান করছে? গুজরাট। এই যে সুরকাটোডা আছে, এখানে কিসে চিহ্ন পাওয়া গেছিল? এখানে হচ্ছে হর্স বোন, ঘোড়ার হাড়ের চিহ্ন পাওয়া গেছিল। ঠিক আছে, আর এইখানে ছিল ওয়াটার রিজার্ভ। ক্লিয়ার? এখানে ওয়াটার রিজার্ভার পাওয়া গেছিল। তার মানে এই জিনিসটা আমাদের কাছে পুরোটা ক্লিয়ার হয়ে গেল। তাহলে মহেঞ্জোদারো কোথায় অবস্থিত? সিন্ধু প্রদেশে। মহেঞ্জোদারোতে কি কি পাওয়া গেছিল? গ্রেট বাথ,
তারপর আর ডান্সিং গ্রেট বাথ পাওয়া গেছিল, শস্যাগার পাওয়া গেছিল, আর ডান্সিং গার্লের একটা ব্রোঞ্জ মূর্তি। এই ডান্সিং গার্ল মূর্তিটা যেটা তৈরি হয়েছিল সেটা ব্রোঞ্জে তৈরি হয়েছিল। তারপরে এলো লোথাল। লোথাল কোথায় অবস্থিত? গুজরাট ইন্ডাস ভ্যালি। এখানে প্রধান কিসের জন্য বিখ্যাত? ডকইয়ার্ডের জন্য বিখ্যাত। এখানে কোন 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 শস্যের চাষ হতো? ধান। এখানে কোথাকার শিলমোহর পাওয়া গেছে? পারস্য। কালীবঙ্গান কোথায় অবস্থান করছে? রাজস্থান রাজস্থান। এখানে কি পাওয়া গেছিল? লাঙ্গল ধরা জমি আর সাতটা আগুন কুণ্ড। কটা কটা আগুনের কুণ্ড? সাত 7টা। তারপরে এলো ধোলাভিরা এন্ড সুরকোটোটা। কোথায় অবস্থান করছে? গুজরাট গুজরাটে। ধোলাভিরাতে কি পাওয়া গেছিল? ওয়াটার রিজার্ভার ভেরি গুড। সুরকোটোটায় কোথায় কি পাওয়া গেছিল? হর্স বোন হর্স বোল। তাহলে এখন যদি প্রশ্ন করা যায়, সিন্ধু সভ্যতার মানুষেরা কি ঘোড়ার ব্যবহার জানতো? হ্যাঁ, হ্যাঁ জানতো। ভেরি গুড। এইবারে আসা যাক জীবনযাত্রা, মানে their social life, lifestyle and business। ঠিক আছে? এইখানে জীবনযাত্রার মধ্যে তারা প্রথম আসবে যেটা, সেটা হচ্ছে পশুপালন। কারণ সেই সময় ইন্ডাস্ট্রি বলতে কি, চাষাবাদটাই। তারা কি কি প্রাণী পুষতো ভালো করে শুনবে। গরু, মহিষ, ভেড়া ও হাতি। এই 4টে হলো প্রধান। এইবার ঘোড়ার ব্যবহার কোনো কোনো ঐতিহাসিক বলে জানতো, কোনো কোনো ঐতিহাসিক বলে জানতো না। কিন্তু যেহেতু হার পাওয়া গেছিল, তাই ঘোড়ার ব্যবহার তারা জানতো কি জানতো না পরিষ্কার নয়, কিন্তু ঘোড়া সবসময় ছিল। কিন্তু সেই সময় উট খুব বিরল ছিল। বিরল মানে কি? বিরল মানে কি? যা সহজে পাওয়া যায়, ভেরি কম। ভেরি গুড। আচ্ছা, এই সময় মানুষেরা কি পরতো? পোশাক। পোশাকে কি ব্যবহার করতো? মূলত তারা সুতির কাপড় ব্যবহার করত, যেটাকে বলা হয় কটন। আজকের আমরা রেড অ্যান্ড টেলার বা রেমন্ডসের কটন কেনার জন্য পাগল হয়ে যায়। ঠিক আছে? আবার কেউ কেউ আছে যাদের একটু বারফুটুনি বেশি, তারা কি বলে যে রেমন্ডস ছুঁইরা ফেইলা দিমু। ঠিক আছে? কিন্তু এই যে রেমন্ডস বা এই যে কটনের কাপড়, এই কাপড় আজকের নয়, এটা ইন্ডাস ভ্যালি 4000 বছর আগে থেকে চলছে। এবং সেই সময় আরেকটা পাওয়া গেছিল, সেটা কি? পশম। হ্যাঁ, এই 2 ধরনের কাপড় ব্যবহার হতো। আজকের দিনে একটি মেয়েকে যদি আমরা বলি খুব মডার্ন, একটা মেয়েকে আমরা বলছি মেয়েটা খুব মডার্ন। কখন বলি আমরা মেয়েটা খুব মডার্ন? বেস্ট অন তার পোশাক। একটা মেয়ে দেখা গেল বাজারে বেরিয়েছে শর্ট স্কার্ট পরে, তখন আমরা কি বলবো? কি বলবো? মডার্ন তখন আমরা বলবো মডার্ন। কিন্তু এই সেই সময় ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনে মেয়েরা শর্ট স্কার্ট পরতো। ঠিক আছে? আচ্ছা, এই সময় কোন রকম টাকা বা পয়সা, এই দুটো চল ছিল না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে? তাহলে এই সময় কি চলতো? বার্টার সিস্টেম। এই সময় কি চলতো? এই সময় চলতো বার্টার সিস্টেম। ঠিক আছে? আর এই সময় যে ওজন যেটা করা হতো, ওয়েট,
সেটা ছিল 16 গুণিতক। তাহলে কি কি ওয়েট হতো? 16, তারপরে কত চলে আসবে? 32 হবে না, 64 চলে যেত ওরা, তারপরে চলে যেত 160, এইভাবে চলতো। তারপরে চলে যাবে 256। কেন? এখান থেকে এইটা ইন্টু কত? 4 গুণ, এইরকম ভাবে। এখন প্রশ্ন হচ্ছে স্ক্রিপ্ট। এখানে একটা মজাদার জিনিস বলি, আশা করি সকলেরই জানা আছে, তবুও আমি একটু বলি। এইটা হচ্ছে আমাদের টাইম লাইন। এখানে একটা টাইম, এখানে একটা টাইম, আর এখানে একটা টাইম। এটা হচ্ছে প্রি হিস্ট্রি, এটা হচ্ছে প্রোটো হিস্ট্রি, আর এটা হচ্ছে হিস্ট্রি। তাহলে আমরা আজকে কি পড়ছি? এখন আমরা ইতিহাস পড়ছি। তাহলে এই ইতিহাস কখন থেকে হলো জানা আছে? কখন থেকে আমরা একটা বিষয়কে ইতিহাস বলবো? এটা পাস্ট না, পাঁচশো তো এটাও আছে, প্রথমটাও তো আছে, সেকেন্ডটাও তো আছে। ইতিহাস কাকে বলবো? ইতিহাস তাকেই বলবো যে সময় থেকে, ইতিহাস তাকেই বলবো যে সময় থেকে আমরা লেখার আবিষ্কার হয়েছিল এবং সেই লেখাটাও পাঠোদ্ধার করে আমরা পড়তে পারছি, সেই সময় থেকে এটা হিস্ট্রি। ঠিক আছে? তাহলে এখানে স্ক্রিপ্ট, সরি, এখানে কি ছিল? প্রি হিস্ট্রিতে নো স্ক্রিপ্ট, প্রি হিস্ট্রিতে ছিল নো স্ক্রিপ্ট। প্রোটো হিস্ট্রিতে স্ক্রিপ্ট ছিল, কিন্তু পড়া পাঠোদ্ধার সম্ভব হয়নি। ক্লিয়ার? আর এখানে কি হলো? স্ক্রিপ্ট পাওয়া গেল এবং দ্যাট ইজ রিডেবল। ক্লিয়ার? ওই জন্য গৌতম বুদ্ধের সময়টা কিন্তু হিস্ট্রিতে চলে এলো, বৈদিক যুগটা হিস্ট্রিতে চলে এলো। সঙ্গচ্ছদ্ধং সংবুদ্ধানং সংবমনাংশি জানতম দেবা ভাগং যথা পূর্বে সংজনানা উপাসতে। উই ক্যান রিড ইট। বাংলা কি? আমরা একসাথে চলবো, একই কথা বলবো, আমাদের মনগুলো একইভাবে গড়বো। দেবগণ যেমন ভাগ করে সবই নেয়, আমরাও সব কিছু ভাগ করে লইব। তাই না? সেই সময় বৈদিক যুগে কি এলো? বিখ্যাত শ্লোকটা এলো। কোন সেই শ্লোক? সেই শ্লোকটা কি? নামে পূর্ণং না পাপং না সুখং না দুঃখং না মাতং না পিতং না ভ্রাতং না ভগিনং সোহম সোহম। হোয়াট ইজ মিন? এটাই তো আমাদের মলিকিউলার ফিজিক্স, এটাই তো আমাদের পার্টিকেল ফিজিক্স। কখনো মাথায় এসছে একটা চিন্তা, কেমিস্ট্রি লাইব্রেরি আছে, বায়োলজি লাইব্রেরি আছে, ফিজিক্সের লাইব্রেরি আছে, হিস্ট্রির একটা লাইব্রেরি আছে, কিন্তু ম্যাথের কোনো লাইব্রেরি নেই কেন? এই ম্যাথের কোনো ল্যাবরেটরি নেই কেন? এদের সবার ল্যাবরেটরি আছে, অথচ ম্যাথের কোনো ল্যাবরেটরি নেই কেন? হ্যাভ ইউ সিন দ্য ল্যাবরেটরি অফ ম্যাথ? নো, there is no laboratory of math. কেন? কারণ অঙ্কটা দাঁড়িয়ে আছে ধারণার ওপর। আমি তোমাকে বললাম 2, can you find out the existence of 2? Where it is exist? Where it is existing? Where? You cannot find out. It is absolutely based on the concept, ধারণা।
সিন্ধু সভ্যতার লিপিটাকে নিয়ে এবার কথা বলা যাক। এই সিন্ধু সভ্যতার মানুষ লিখতে জানতো, কিন্তু সেই লেখা আমরা পাঠ করে উঠতে পারিনি। তাই সিন্ধু সভ্যতা কোথায় এলো? এলো প্রোটো হিস্ট্রিতে। ঠিক আছে, সিন্ধু সভ্যতা এলো কোথায়? প্রোটো হিস্ট্রিতে। তাদের যে লিপিটা ছিল বা স্ক্রিপ্টটা ছিল, এই স্ক্রিপ্টটা ছিল পিক্টোরিয়াল ফর্ম। কি ছিল? যেটাকে বলা হয় পিক্টোগ্রাফিক। এই লিপিটা কিরম ছিল? লিপিটা ছিল পিক্টোগ্রাফিক, অর্থাৎ ছবির মধ্যে দিয়ে ওরা মনের ভাব প্রকাশ করত। ছবির মধ্যে দিয়ে তারা মনের ভাব প্রকাশ করত, এবং তাদের লেখার ধরনটা ছিল অদ্ভুত। যদি প্রথম লাইনটা বাঁ দিক থেকে ডান দিকে যেত, সেকেন্ড লাইনটা ডান দিক থেকে বাঁ দিকে আসতো, পরের লাইনটা আবার বাঁ দিক থেকে ডান দিকে যাবে, তারপরের লাইনটা আবার ডান দিক থেকে বাঁ দিকে আসবে। এই যে বিশেষ পদ্ধতি লেখার, এই লেখার বিশেষ পদ্ধতিকে কি বলা হয়? কি বলা হয়? বুস্ট্রোফেডন। কি বলা হয়? বুস্ট্রোফেডন। বানানটা একটু দেখে রাখো, BOUSTROPHEDON। ঠিক আছে, তাহলে একটা রিকাপ করে নেওয়া দরকার সিন্ধু সভ্যতা সম্পর্কে। তাহলে সিন্ধু সভ্যতা কি ছিল? একদিকে উন্নত নর্দমা ব্যবস্থা, অন্যদিকে বড় বড় স্নানাগার আর পরিকল্পিত শহর। তাহলে সিন্ধু সভ্যতা আমাদের শেখায় যে হাজার হাজার বছর আগেও ভারতীয়রা কতটা উন্নত ছিল। তাহলে এই যে রহস্যময় সভ্যতাটি কেন ধ্বংস হয়ে গেল, সেই নিয়ে কিন্তু ঐতিহাসিকদের মধ্যে বিতর্ক আছে, এবং এর গৌরব কিন্তু আজও বিদ্যমান। তাহলে পরের ক্লাসে আমরা দেখব এই সিন্ধু সভ্যতার ধ্বংসের কারণ। আমি আবারও বলছি, দিস লেকচার ইজ অনলি ফর পিএসসি মিসেলেনিয়াস, পিএসসি ক্লার্কশিপ and panchayat examination. This lecture is not for suitable for WBCS, means the civil service, and UPSC civil service exam. It is not at all. আমরা আজকের আমি এই পার্টিকুলার অংশ থেকে আমি কিছু মক টেস্ট পাঠাবো। ইউ নিড টু সলভ দ্য মক টেস্ট ইন্ডিভিজুয়ালি, অ্যান্ড দেন আমি উত্তর পাঠাবো। উত্তরটা নিজেরা মিলিয়ে নেবে, নেওয়ার পরে আমাকে বলবে হোয়াট মার্কস ইউ গেট। তাহলে আমি সেটা ডেটাটা করে রাখবো, এবং আজ থেকে 4 মাস পরে আমি দেখব where you were and where you are now. Is it clear? Is it clear? Is it clear? So let's call it the day for today. Thank you. Let's call it the day for today.